মমতার সাথে যেন পানি সম্বন্ধে একটা সমাধান তার আসতে পারে। বিদ্যমান ইস্যুগুলোতে রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের যে ভূমিকা পালন করার কথা সেটি যাতে পালন করে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জিজ্ঞাসাবাদে মামুনুলের তথ্য, জীবনের নিরাপত্তা চেয়ে শফি হুজুরের স্বজনের জিডি। মুনিয়া মৃত্যুর ঘটনায় হুইপ পুত্র শারুনের বিরুদ্ধে ভাইয়ের হত্যা মামলা। বিচার ভিন্ন খাতের ন্যায় উদ্দেশ্য দাবি বোনের। ফরেনসিক রিপোর্ট পেতে সময় লাগবে 1.5-2 মাস। ঈদের আগে তুলে নেওয়া হতে পারে লকডাউন, যত টাকাই লাগুক সবার টিকা নিশ্চিতে কাজ করছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। 36 লাখ পরিবার পেল সহায়তা। প্রকৌশলীর পেশা ছেড়ে জাল টাকার কারবারি। ঈদ টার্গেট করে রাজধানীতে ভাড়া বাসায় কারখানা খুলে চলছে রমরমা ব্যবসা, আটক 4। পশ্চিমবঙ্গে আবারও বাজিমাত করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে 210টিরও বেশি আসন পেয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় দিদি। নির্বাচনে 50% ভোট পড়েছে নারীদের। জয়ের বন্দরে পৌঁছে দিতে তারাই ভূমিকা রেখেছেন বলে জানালেন খোদ মমতা। 75টিরও বেশি আসনে জিতে বিরোধী দল এবার বিজেপি। এদিকে দিনভর নাটকীয়তার পর মমতার আসন নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাংলার মানুষ, বাংলার জয়, বাংলার জয়, বাংলাই পারে, বাংলাই পারে। এবার সকাল থেকেই বিধানসভার ভোট গণনা শুরু হয়। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। রাস্তায় রাস্তায় বের করেন শোভাযাত্রা। আমরা দিদিকে ভোট দিচ্ছি, সবাই মিলে ভোট দিচ্ছি, আমরা দিদি আসছে, আবার আসছে। পশ্চিমবঙ্গ সরকার গঠনে প্রয়োজন 148টি আসন। গত 27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত 8 দফায় ভোট হয় 292টি আসনে। করোনায় 2 জন প্রার্থী মারা যাওয়ায় 2টি আসনে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এদিকে জয়ের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক অভিনন্দন জানান রাজনৈতিক দলের নেতারা। বাদ যায়নি কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণে কলকাতা থেকে যুক্ত হবেন রিপোর্টার সুব্রত আচার্য এবং স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সৈয়দ ইফতেখার। আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি সৈয়দ ইফতেখারের সঙ্গে। ইফতেখার। ধন্যবাদ রাব্বি। খেলা হবে স্লোগান তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের শুরুর দিকে। এই সময়টাই সেই চ্যালেঞ্জ লুফে নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও খেলা হবে স্লোগান দেন এবং এই খেলার আজকে চূড়ান্ত দিন। সেই চূড়ান্ত দিনের খেলায় শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শেষ হাসিটা তৃণমূল কংগ্রেসের দিকেই গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিপুল একটা বিজয় নিয়ে আসলো। এবং আমরা এই আসনগুলো একটু দেখব। এই আসনগুলো একটু প্রথমে একটু দেখে নিচ্ছি। 2016 সালের নির্বাচনে মমতার তৃণমূল যে কটি আসন পেয়েছিল দেখা যাচ্ছে যে তার থেকেও বেশি আসন এবার পাওয়ার সম্ভাবনা তাদের রয়েছে এবং তারা 210টি আসন ইতিমধ্যে তারা পেয়ে গেছে এবং বিজেপির ঝুলিতে গেছে 80টি আসন এবং বাম কংগ্রেসের ব্যাপক ভরাডুবি হয়েছে। তারা মাত্র 2টি আসন নিজেদের বাগে আনতে পেরেছে। তো এখানে একটা বড় বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে 2016 সালের বিধানসভা নির্বাচন, যেটি গত নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির মাত্র 3টি আসন ছিল। সেই 3টি আসনে সেই 3টি আসন থেকে বিজেপি এবার 80টির মতো আসন বা 75টির মতো আসন নিজেদের কাছে এনেছে। তো এটি একটি বড় সাফল্য তাদের জন্য এবং তারা বিরোধী দল হিসাবে এখন আগামী 5 বছর ক্ষমতায় থাকবে এবং ক্ষমতাসীন দলদের সমালোচনা করবে এবং বিরোধী দল হিসাবে তারা কার্যক্রম পরিচালনা করবে এবং তৃণমূল কংগ্রেস থাক ক্ষমতায়। আমরা একটু সবচেয়ে হাই ভোল্টেজ যে জায়গাটা সেটা একটু দেখে নিতে যাচ্ছি। নন্দীগ্রাম নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার একসময়কার সাবেক সহকর্মী, সাবেক রাজনীতিক শুভেন্দু অধিকারী, এই দুজনের হাড্ডাহাড্ডি লড়াই
দিনভর নাটকীয়তা আমরা দেখতে পারলাম এবং এই নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন জানালো এখানে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন হেভিওয়েট নেত্রীকে শুভেন্দু অধিকারী হারিয়ে দিলেন এবং এটি একটি বড় চমক এই নির্বাচনের। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মমতা হেরে গেলেও তার জন্য ফিরে আসার সুযোগ থাকছে, তিনি মুখ্যমন্ত্রী থাকার সুযোগ পাবেন, কারণ আরও দুটি আসন রয়েছে, 292টি আসনে নির্বাচন হয়েছে, আরও দুটি আসনে নির্বাচনে হবে এবং সেই নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এছাড়া অন্য উপনির্বাচনেও তিনি দাঁড়িয়ে এসে 90 দিনের মধ্যে যদি জিতে আসেন তাহলে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন, এই সুযোগ বা এই সুবিধাটা তার রয়েছে। এবং আমরা এরপরে আরেকটু যাচ্ছি, পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 4টি রাজ্যে নির্বাচন হয়েছে। পশ্চিমবঙ্গ যেহেতু হাই ভোল্টেজ এবং ভারতের একটা সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, কিন্তু এই 4টি রাজ্যও কিন্তু মোটামুটি আলোচনার মধ্যে ছিল। সেই 4টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসামে বিজেপি এর আগে ছিল, আসামে বিজেপিও জয়লাভ করেছে, এখানে বিরোধী দল হয়েছে কংগ্রেস, এবং পুদুচেরিতে বিজেপি জয়লাভ করেছে, সেটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এবং কেরালায় বামফ্রন্ট জয়লাভ করেছে। বামদের একমাত্র দুর্গ এখন ভারতে বলা যাচ্ছে কেরালা। এবং তামিলনাড়ুতে ডিএমকে এবং কংগ্রেস জোট জয়লাভ করেছে। এই ছিল বাকি 4টি নির্বাচন, এবং আমি পশ্চিমবঙ্গ এবং বাকি 4টি বাকি 4টি রাজ্য নিয়ে সামগ্রিক একটা বিশ্লেষণ করবেন আমাদের সুব্রত আচার্য। তিনি আছেন পশ্চিমবঙ্গের কলকাতা থেকে, আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা সুব্রতর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। সুব্রত, সার্বিক অবস্থা নিয়ে বলবেন, যে নাটকীয়তা আমরা দেখতে পারলাম। ইফতেখার, আপনি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। দর্শকরা নিশ্চয়ই বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গ সহ বাকি যে 4টি বিধানসভা নির্বাচনের ফলাফল, সেই ফলাফল ইতিমধ্যেই সবার কাছে পৌঁছে গিয়েছে। আমি বাকি 4টি বিধানসভা নিয়ে এক্ষুনি বলবো না, আমি বলবো যে আপনার শেষ থেকে শুরু, যেখানে বললেন যে নন্দীগ্রামের যে সবার দৃষ্টিকোণ ছিল এবং দৃষ্টি ছিল নন্দীগ্রামের আসনটিতে কি হবে। সারাদিন চড়াই উতরাই পর কিন্তু শেষ পর্যন্ত নন্দীগ্রামে প্রায় 2000 ভোটের ব্যবধানে এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবেই বিজয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী, এবং 2000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন আসে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলে বিধানসভায় তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসবেন কি করে। সংবিধানে পরিষ্কার করে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নিতে পারেন, এবং তিনি তার যে কোনো সেফ জোন, যে কোনো আসন থেকে, যে কোনো তার অন্য বিধায়কদের সরিয়ে দিয়ে অথবা পদত্যাগ করে সেই আসন থেকে তিনি 3 মাসের মধ্যে নির্বাচিত হয়ে আবার এখানে আসবেন, সেখানে কোনো সমস্যা হবে না। এখানে একটি বড় বিষয় যেটি বলছিলেন 2016 সালের নির্বাচনের যে অঙ্ক, সেই পাটিগণিতের অঙ্ক, মানে বিরোধীরা কত পেয়েছিল, তৃণমূল কংগ্রেস কত পেয়েছিল, সেই অঙ্কটা যদি আমি একটু ফিরে আসি, পশ্চিমবঙ্গে কিন্তু 2011 সালের পর থেকে শক্তিশালী বিরোধী ছিল না। বিরোধী বলতে তৃণমূল, বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট ছিল। 2016 সালেও তাই হয়েছে যে বামফ্রন্ট এবং কংগ্রেস মিলে কিন্তু 70টি আসন পেয়েছিল। এবার কি হয়েছে, একটি শক্তিশালী বিরোধী দল হয়েছে বিজেপি, কারণ তারা কিন্তু এখন প্রায় এখনো পর্যন্ত যে হিসেব, তাতে কিন্তু 75-এর উপরে গিয়ে তাদের আসন সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে, যেখানে মাত্র 3টি আসনে তারা জয়ী থাকতে হয়েছে, এবং সেটি কিন্তু 5 বছরে তাদের জন্য, এটা বলবো যে বিরোধী দল হিসেবে, শক্তিশালী বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে এটি কিন্তু তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। আর সব মিলিয়ে যেটি বলার বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের মতো হ্যাট্রিক করে মুখ্যমন্ত্রী বসবেন, এবং তিনি কিছুক্ষণ আগে কালীঘাটে তার যে প্রতিক্রিয়া সেটি দিয়েছেন। তিনি কিন্তু খেলা হবে যে স্লোগানটি দিয়েছেন, সেটি কিন্তু আজকে খেলা শেষ হয়নি। যেটা আপনি বলছিলেন যে খেলার আজকে জয়, খেলা কিন্তু কালকে থেকে বা তিনি যখন শপথ নেবেন তার নতুন করে খেলা শুরু করতে হবে, কারণ তার সামনে এই মুহূর্তে কোভিডের মতো একটি মহামারী রয়েছে। কোভিড মোকাবেলা করতে হবে। আপনি জানেন যে 1 বছর ধরে কোভিড সন্ত্রাস কিন্তু লন্ডভন্ড করে দিয়েছে পশ্চিমবঙ্গ সহ ভারতকে। সুতরাং আগামীতে তার নতুন সরকার কোভিড মোকাবেলায় কতটা পারদর্শী হয়, এবং এক্ষেত্রে মোদির কতটা সহযোগিতা পান। যদিও আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি যে মোদী সরকার ইতিমধ্যেই বলেছে পশ্চিমবঙ্গের নতুন সরকার তৃণমূল সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে চলমান যে কোভিড সংকট, সেটি মোকাবেলা করবে। তবে আর যাই হোক, এটা আমি শুরুতেই আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই, পশ্চিমবঙ্গের এবারের 2021-এর বিধানসভা নির্বাচন বলার অপেক্ষা রাখে না, বর্ণময় একটি নির্বাচন। আমার 2 দশকের সাংবাদিকতার অভিজ্ঞতায়, 2000 সাল থেকে কলকাতায় সাংবাদিকতা করি, 4টি বিধানসভা 3টি লোকসভা নির্বাচন কভার করার অভিজ্ঞতা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বলতে পারবো এই নির্বাচনটি আমার সাংবাদিকতা জীবনের একটি অত্যন্ত
একটি উল্লেখযোগ্য অংশ যেখানে সত্যিকার অর্থে প্রেডিকশন করার কোনো জায়গা ছিল না। বিজেপির পক্ষে দাঁড়ালে মনে হতো যে সত্যি বিজেপি ক্ষমতায় আসবে, তৃণমূলের পক্ষে দাঁড়ালে মনে হতো যে সত্যি তৃণমূল ক্ষমতায় আসবে। তো সার্বিকভাবে যে একটি বর্ণময় নির্বাচন, সেটি কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতের এবং গোটা বিশ্বের যারা গণতন্ত্র পছন্দ করেন, যারা নির্বাচনের দিকে তাকিয়েছিলেন, তারা কিন্তু ভীষণভাবে এই নির্বাচনটিকে এনজয় করেছেন। ইফতেখার। সুব্রত, আমার একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে বামদের যে ভরাডুবি, এই বিষয়টাকে আসলে রাজনৈতিক মহলে কিভাবে দেখা হচ্ছে এবং বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে কতটুকু সহযোগিতা আসলে মমতা প্রশাসন পাবে এবং তাদের ভূমিকাটা কি হতে পারে বিজেপির? সুব্রত, বামদের যে ভরাডুবি, এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলাম এবং বিরোধী দল হিসেবে যে নতুন বিরোধী দল পেল পশ্চিমবঙ্গবাসী। আপনি বলে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক 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 হ্যাঁ। ইফতেখার, আরেকটি বিষয় যেটি অত্যন্ত প্রাসঙ্গিক, যে এই মুহূর্তে বাম এবং কংগ্রেস তাদের যে ভরাডুবি, তাদের কিন্তু ভবিষ্যৎ কি হবে সেটি কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ জানেন যে এবার কিন্তু রাজ্যের সাধারণ ভোটাররা কার্যত পক্ষে বাম ফ্রন্ট, কংগ্রেস এবং এই যে একটি ইসলামিক ফুরফুরা শরীফের দল আইএসএফ, এই তাদের মধ্যে জোট, এবং সবচেয়ে বড় কথা যে মূল প্রতিদ্বন্দ্বী এবার বিজেপি এবং তৃণমূলের বাইরে সাধারণ মানুষ কিন্তু বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ কে তারা কিন্তু ধর্তব্যের মধ্যে আনেনি, এবং তাদের কিন্তু রাজনৈতিক যে ভবিষ্যৎ, এই মুহূর্তে কিন্তু সত্যিকার অর্থে রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু প্রশ্নের বড় একটি প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। কারণ 34 বছর একটি দল ক্ষমতায় এসে 2011 সাল থেকে 2021 পর্যন্ত মোটামুটি তারা একটি অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ছিল। এখন কিন্তু 2021-এর যে রায় হলো, তাতে কিন্তু বাম এবং কংগ্রেসরা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ইফতেখার। ধন্যবাদ সুব্রত আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। সুব্রত আচার্য ছিলেন আমাদের সাথে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে নির্বাচনের সবশেষ ফলাফল জানানোর জন্য। আমরা ফিরে যাচ্ছি রাব্বির কাছে। ইফতেখার, আপনারা দারুণ আলোচনা করছিলেন, আমি উপভোগ করছিলাম। একটা বিষয় যদি আমরা জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে মমতার বিজয়, কারণ এবার বিজেপি কিন্তু অনেক চেষ্টা করেছে তাদের এই অঞ্চলটা নিজেদের করে নিতে। সো এই বিজয় পুরো কেন্দ্রীয় রাজনীতিতে বা মোদির রাজনীতিতে কতটা প্রভাব বলে আপনার কাছে মনে হয়? পুরোটা যদি আমরা বলি যে করোনা পরিস্থিতি আসলে সব কিছু ওলটপালট করে দিয়েছে মোদির জন্য, কারণ তিনি প্রায় পশ্চিমবঙ্গেই প্রায় 10 থেকে 12টা জনসভা করেছেন এবং প্রচুর মানুষ সেখানে হয়েছে। তো দেখে বোঝার উপায় ছিল না যে আসলে পশ্চিমবঙ্গে এতটা ভরাডুবি হবে আসলে আপনার মোদির। কিন্তু এটাকে আসলে যে ভরাডুবি বলবো তা না, কারণ 3টি আসন থেকে যারা 75টা বা 80টা আসন জয়লাভ করতে পারে, এটি একটা বড় তাদের জন্য মাইল ফলক। এবং আগামীতে তারা হয়তো, এবার বিরোধী দল কিন্তু আগামীতে হয়তো বা তারা ক্ষমতায় আসতেও পারে, এটা তাদের জন্য মানে একটা নতুন প্রতিদ্বন্দ্বিতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে এবং পশ্চিমবঙ্গ রাজনীতির সার্বিক বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য, এবং তার আলোচনার মাঝে কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। ঈদের আগে লকডাউন তুলে নিতে যাচ্ছে সরকার, কিন্তু এ সময় দূরপাল্লার বাস চালু করা হবে কিনা তা নিয়ে সংশয় এখনো কাটেনি। এদিকে দেশে করোনা একদিনে আরও 69 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 1.5 মাসের সর্বনিম্ন 1359 জন। কয়েকটি ক্ষেত্রে শিথিলতা দিলেও চলমান লকডাউনে এখন পর্যন্ত বন্ধ আছে সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন আর দূরপাল্লার বাস। 3 দফা বাড়িয়ে 5 মে পর্যন্ত চলবে এই লকডাউন। এরপর ঈদের বাকি আরও 9 দিন। তবে সরকারি অফিস খোলা রাখার সুযোগ রয়েছে 6, 9 ও 11ই মে। বাকি দিনগুলোতে সাপ্তাহিক বন্ধ, শবে কদর ও ঈদের ছুটি। আগে 2বার জাতীয় পরামর্শ কমিটির সুপারিশ মেনে 2 সপ্তাহ বাড়ানো হয় লকডাউন। তবে এইবার লকডাউন না রাখার পক্ষে মত তাদের। আমরা মনে করি যে এখানে একটি এক্সিট প্ল্যান দরকার, যেটি অর্থাৎ কিছু বিধিনিষেধ রেখে লকডাউনটা তুলে ফেলা
সেই আলোকে আমাদের যে জনস্বাস্থ্য বিষয়ক যে কমিটি আছে তারা সরকারকে ইতিমধ্যে যে কিছু এক্সিট প্ল্যান দিয়েছে, এই আলোকে সরকার কিন্তু কয়েকটি মন্ত্রণালয় সহ অন্তঃমন্ত্রণালয়ের সভা করে এটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেই দিকে এগোচ্ছে। সে অনুযায়ী ঈদের আগে লকডাউন তুলে নেওয়া হলে বাড়বে গ্রামের বাড়িমুখী মানুষের চাপ, ফলে রয়ে যায় ঝুঁকিপূর্ণ এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা। দূরপাল্লার বাস চলাচলে তাই কি সিদ্ধান্ত? সময় আছে, এটি সরকারও চিন্তা ভাবনা করবে, সরকারের চিন্তা ভাবনা কতটুকু কেমন সবকিছু দেখে আমাদের একটা পরামর্শ থাকবে ইন্টারডিস্ট্রিক্টের ব্যাপারে। সব দিক বিবেচনা করে সরকার ঈদের আগে লকডাউনের বিষয়ে আলোচনা করছে বলে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 5 তারিখের পরে আমাদের কর্মসূচি কি অবস্থায় করব চিন্তা ভাবনার পর্যায়ে রয়েছে। এটা আমরা হয়তো এর আগেই জানাবো, 5 তারিখের ভিতরেই জানাবো। করোনার প্রথম ঢেউ মোকাবেলায় গত বছর 2 ঈদের সময় বাড়ি যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত টাকাই লাগুক দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে কাজ করছে সরকার। করোনায় কাজ হারানো পরিবহন শ্রমিকদেরও আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 36.5 লাখ দুস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন সরকার প্রধান। অযথা সরকারের সমালোচনা না করে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত সমাজের নিম্নবিত্ত মানুষেরা এবারও আসছেন প্রধানমন্ত্রীর সহায়তার আওতায়। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের 36.5 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ সহায়তার কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। ঈদ উপহার হিসেবে পরিবার প্রতি নগদ 2,500 টাকার এই সহায়তা 3 দিনের মধ্যে পৌঁছে যাবে মোবাইলে। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগে দুর্বিপাকে মানুষকে যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করছে সরকার ও তার দল। টিকা সবার কাছে পৌঁছাতে কোনো কার্পণ্য করা হচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি, যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসবো। আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেব, কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি সেটা কিন্তু আপনারা একটু দয়া করে মেনে চলবেন। বিত্তবানদেরও সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানান শেখ হাসিনা। প্রশ্ন তোলেন বিরোধী দল ও বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে। যারা এটা করেন না, ওটা করেন না, সরকার ওটা করেনি সমালোচনা করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, নিজে কটা লোকের সাহায্য করেছেন তার একটা হিসাব পত্রিকা দিয়ে দেন। আমরা আন্তর্জেলা যাতায়াতটা বন্ধ করেছি, তাতে অনেক পরিবহন শ্রমিক তাদের অসুবিধা হচ্ছে। আমরা তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা এবং তাদের জন্য কিছু সহযোগিতার ব্যবস্থা করে দিচ্ছি। পরে অনলাইনে সংযুক্ত চট্টগ্রাম, ভোলা ও জয়পুরহাটের উপকারভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় ঈদ উপহার পাওয়া পরিবারগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যাকে কৃতজ্ঞতা জানান শ্রমজীবী মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এবার কলেজ ছাত্রী মুনিয়াকে হত্যার অভিযোগ এনে হুইপ পুত্র নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে মামলা করলেন ভাই আশিকুর রহমান। বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করা হয়। এদিকে এ মামলাকে ষড়যন্ত্র বলে বিচারকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। গুলশানের ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মোশাররত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের পর যে নামটি সবচেয়ে বেশি আলোচিত, তিনি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভির। তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলাও হয়েছে। মামলাটি করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। যদিও মামলার বাদীর অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আনভিরের সঙ্গে মুনিয়ার সম্পর্কে টানাপোড়েন, সুরতহাল রিপোর্টে আঘাতের চিহ্ন, পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা। মামলার এই যখন অবস্থা, তখন চট্টগ্রাম 12 আসনের এমপি শামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে হত্যা মামলা করলেন মুনিয়ার ভাই আশিকুর রহমান। রোববার ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন তিনি। ঘটনাটা আত্মহত্যা না ঘটনাটা হত্যা করা হয়েছে সেটা আমরা নিশ্চিত ভেবে সে বিজ্ঞ আদালতে সেই মামলাটা দায়ের করছে। মুনিয়ার বড় বোনের সংশয়, হত্যার বিচার ভিন্ন খাতে নিতে নতুন এই মামলা। অভিভাবকের নাম করে যদি এই মামলা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে টাকার বিনিময়ে, ওইটার জন্য আমার অবশ্যই কথা আছে। খুনিকে প্রশ্রয় দেয়া, খুনিকে রক্ষা মানে বিচারের আওতায় না এনে তাকে সাহায্য করা, এটা কারোর কাছ থেকেই কাম্য নয়। আমার আত্মীয় স্বজন যে তাদের
তাদের সাথে যুক্ত হয়ে এটা করবে না, এটারও কোনো গ্যারান্টি নেই। একই সঙ্গে আনভির এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান মুনিয়ার বড় বোন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। 4 সদস্যের চক্র, আছেন 2 ডিপ্লোমা প্রকৌশলীও। পেশা বদলে এখন তারা জাল নোটের বড় কারবারি। চক্রের মূল হোতা এর আগেও একই অপরাধে জেল খেটেছেন 2 বার। তৈরি করা 46 লাখ টাকার জাল নোট সহ 4 জনকে আটকের পর পুলিশ বলছে ঈদ সামনে রেখে বিপুল অঙ্কের জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের। প্রিন্টারে চাপ দিতেই বেরিয়ে আসছে চকচকে 1000 টাকার নোট। খালি চোখে দেখে বোঝার উপায় নেই এগুলো সবই জাল টাকা। রাজধানীর কামরাঙ্গীর চরের নয়াগাঁও এলাকায় বাসা ভাড়া নিয়ে জাল টাকার কারখানা বসিয়েছিল একটি চক্র। এই চক্রের মূল হোতা পাইকারি বিক্রেতার কাছে প্রতি লাখ জাল টাকা বিক্রি করতেন 10 থেকে 12,000 টাকায়। পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতেন 14 থেকে 16,000 টাকায়। খুচরা বিক্রেতা আবার 1 লাখ জাল টাকা দ্বিতীয় খুচরা বিক্রেতার কাছে 25 থেকে 30,000 টাকায় বিক্রি করতেন। শাইনে বাজারজাত করে এক বান্ডিল 10,000 11,000 টাকা বিক্রি করে। জাল টাকার জন্য বিশেষ ধরনের কাগজ তৈরি, তাতে বিভিন্ন ধরনের আঠা, নিরাপত্তা চিহ্ন বসানো ও ছাপা হওয়ার পর নোটগুলোকে মূল নোটের মতো করে কাটার জন্য কারখানায় কারিগর রয়েছেন 3 জন। বেতন দেয়া হয় মাসে 20,000 টাকা। এখানে 20,000 টাকা বেতনে চাকরি করি। আমার কাজ হচ্ছে এখান থেকে কম্পিউটার থেকে প্রিন্ট করা, সাইজ করা, কাটিং করে সাইজ করে রাবার দিয়ে বান্ডিল কমপ্লিট করা। অভিযানে তৈরি করা 46 লাখ এবং কয়েক কোটি টাকা জাল নোট তৈরির উপকরণ জব্দ করা হয়। পুলিশ বলছে ঈদ সামনে রেখে চক্রটি তৎপর হয়ে উঠেছিল। লকডাউন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে যাচ্ছে, মানুষরাও দোকান পাটে হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছে। এই সুযোগে মানুষের ভিতরে জাল টাকা সরিয়ে দেওয়ার জন্য তারা এই কাজটা করতে যাচ্ছিল। ঈদ যতই ঘনিয়ে আসছে, শপিং মলগুলোতে ক্রেতা সমাগম ততই বাড়ছে। মূল্য ছাড় সহ আকর্ষণীয় অফারে ক্রেতা টানার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। আর ক্ষতি পুষিয়ে নিতে বাকি দিনগুলো শপিং মল খোলা রাখার সময় বাড়ানোর দাবি বিক্রেতাদের। হাজেরা শিউলি রিপোর্ট। ঈদের আর 1.5 সপ্তাহ বাকি নেই। এই অবস্থায় শপিং মলগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। তবে ঈদ পোশাকে তেমন নতুনত্ব বা বৈচিত্র্য না থাকার অভিযোগ শোনা গেল তাদের মুখে। গত রমজানে যত কেনাকাটা করতে পারিনি, এবারে আর না হলে নয়। এই জন্য স্বাস্থ্যবিধি মেনে সংক্ষেপে কেনাকাটা করা দরকার। প্যান্ডামিকের সময় তো ওরকম আসলে ভ্যারিটেশন কালেকশনগুলো আসেনি। যেগুলো আসে নর্মাল 3 পিস আসছে, টপস আসছে। গত বছরের যেগুলো ছিল ওই টাইপের কিছু কালেকশন আছে, নতুন কালেকশন কম। গেল ঈদের লোকসান এখনো কাটিয়ে উঠতে পারেনি বিক্রেতারা। এবার ক্রেতা টানতে তাই দেয়া হচ্ছে মূল্য ছাড় সহ নানা ধরনের অফার। আমাদের ডিসকাউন্ট পড়লো টি-শার্টে আছে, শার্টে আছে, পাঞ্জাবিতে 50% করে অফার চলতেছে, যেমন বাই 5 গেট আপ টু 30%, মিনিমাম 20%। নারী ও শিশুদের পোশাকের দোকানে তুলনামূলক বেশি ভিড় দেখা গেছে। ঈদের শপিং করতে আসছি, ভালো লাগতেছে। আসছি পাঞ্জাবি কিনতে, সবার জন্য কেনাকাটা করার জন্য ঢুকলাম। কয়েকটা ড্রেসের ডিজাইন অনুযায়ী দাম খুব বেশি ছিল। লকডাউনে গণপরিবহন বন্ধ, সীমিত কেনাকাটার সময়। বিক্রি বাড়াতে রোজার শেষ দিনগুলোতে শপিং মল খোলা রাখার সময় বাড়ানোর দাবি বিক্রেতাদের। ম্যাক্সিমাম পার্মানেন্ট কাস্টমার যারা অনেক টাকার কেনাকাটা করতো, 50, 60, 70 হাজার টাকা, তারা আসতেছে না। 10টা থেকে 8টা তো কাস্টমার, ওই ইফতারের পরে যে কাস্টমারগুলো আসতো ওগুলো এখন আসতে পারে না। সময় আমাদের বাড়ানো দরকার, 12টা পর্যন্ত করলে হয়তো কাস্টমার চাপতো। ক্রেতা বিক্রেতা অধিকাংশই মুখে মাস্ক পরলেও অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশে মাছের চাহিদা মেটাতে রাঙামাটির কাপ্তাই লেকে 3 মাসের জন্য মাছ ধরা নিষিদ্ধের পাশাপাশি অবমুক্ত করা হলো 50 মেট্রিক টন পোনা। সকালে মাছের অভয়াশ্রমে রুই, কাতলা ও মৃগেল সহ কার্প জাতীয় মাছের পোনা ছাড়া হয়। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে সাক্ষর ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। রাঙ্গামাটির ফিশারি পয়েন্টে মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মেপে মাছ ছাড়া হচ্ছে কাপ্তাই লেকে। অবশ্য তার আগে পরীক্ষা করা হচ্ছে মাছের পোনার সাইজ। 40 মেট্রিক টন লক্ষ্যমাত্রা ধরা হলো, তা 50 মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা মৎস্য উন্নয়ন কর্পোরেশনের। লেকে কার্প জাতীয় মাছের একটু ডিমিনিশড, একটু কমে যাচ্ছে, সেই জন্য কার্প জাতীয় মাছের পোনাটাই আমরা ছাড়ছি। মাছের বংশ বৃদ্ধি সহায়তার জন্য 1 মে থেকে আগামী 3 মাস কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ করেছে প্রশাসন। এই লেকে মাছ ধরার সাথে জড়িত রয়েছে অন্তত 25,000 জেলে। এইসব জেলেকে বিজিএফ এর মাধ্যমে সহায়তার কথা জানালেন রাঙ্গামাটির জেলা প্রশাসক। প্রত্যেক জেলে তার জেলে কার্ডের বিপরীতে মাসে 20 কেজি করে চাল পাবে।
রোববার সকালে মাছের পোনা অবমুক্ত করতে আসেন স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। 50 দশকের মাঝামাঝি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সৃষ্টি করা হয়েছিল 725 কিলোমিটার দীর্ঘ এই লেকের। রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার 14টি হ্যাচারিতে উৎপাদন করা হচ্ছে এই মাছের পোনা। এরপর ছাড়া হচ্ছে কাপ্তাই লেকে। প্রতি বছর এই কাপ্তাই লেকে 11,000 মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন হয়, যার বেশিরভাগই রেণু হয় এখানকার হ্যাচারিগুলিতে। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। একটাই কথা, খেলা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আবারও মমতার বাজিমাত। বিধানসভার নির্বাচনে 210টির বেশি আসন পেয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় দিদি। দিনভর নাটকীয়তার পর নন্দীগ্রামে শুভেন্দুর জয়। মন্ত্রিসভা করে প্রধান করা হয় জুনায়েদ বাবুনগরীকে। জিজ্ঞাসাবাদে মামুনুলের তথ্য, জীবনের নিরাপত্তা চেয়ে শফি হুজুরের স্বজনের জিডি। এবং মুনিয়া মৃত্যুর ঘটনায় হুইপ পুত্র শারুনের বিরুদ্ধে ভাইয়ের হত্যা মামলা। বিচার ভিন্ন খাতে নেয় উদ্দেশ্য, দাবি বোনের। ফরেনসিক রিপোর্ট পেতে সময় লাগবে 1.5-2 মাস। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।